হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পর্বটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি বারে বারেই বিভিন্নভাবে আপনাদের এনকারেজ করার চেষ্টা করি, অনুপ্রাণিত করবার চেষ্টা করি, যাতে আপনারা একজন সফল তবলাবাদক হয়ে উঠতে পারেন। তেমনই কিছু টিপস, 5 টিপস আপনার চলার পথে, তবলা জীবনে অনেক দিক নির্দেশ করবে, যেগুলি আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে। তেমনই কিছু টিপস আমি আজকে নিয়ে এসেছি, 5টি টিপস। আমি পয়েন্ট বাই পয়েন্ট আপনাদের দেখাবো, পারলে আপনারা নোট ডাউন করে নেবেন। আমি প্রথম পয়েন্টে আসি। এই এই বিষয়গুলি বলে রাখি, আপনাকে নিয়ে কেউ ভাবে না, মাথায় রাখবেন। আপনাকে নিয়ে ভাবছেন না কেউ, আপনার কিভাবে ইমপ্রুভমেন্ট হবে সেটা নিয়ে কেউ ভাবছেন না। কারণ ব্যবসায়িক খাতিরে এতই বিস্তৃতি ঘটে গেছে যে আপনাকে নিয়ে আলাদা করে ভাববার কোনো অবকাশ নেই। তাই আপনার যে সমস্যাগুলো, যে ফল্টগুলো, সেগুলো ধরে ধরে দেখাবার মতো তার সময় নেই। তো আমি চেষ্টা করছি যে আপনাদের এই 5টা পয়েন্ট আপনাদের অনেক দিক নির্দেশ করবে। তো শুরু করা যাক। প্রথম পয়েন্ট, বায়ার মানে ডিগি, এটাকে তবলা বলা হয়। বায়ার অঙ্গুলি প্রদর্শন, কিভাবে আপনি বায়াতে আঙুল প্লেস করবেন, এ তো সবাই জানে, তাই না? সহজ বিষয়। বায়াতে যেমন কে কে বাজায় আর গে ঘে বাজায়, হয়ে গেল। তাহলে এবার নতুন কি? এখানেও বিষয় রয়েছে, জানতে হবে। এই ডিফেক্টগুলো খুব বড় আকার নিয়ে নেয় যখন আপনি বেশ কিছুদিন শিখে গেছেন, বেশ কয়েক বছর শিখে নিয়েছেন, পরে এসে দেখছেন যে এটা সত্যি আমার একটা খুব ভুল ছিল, এই ফিঙ্গারিংসটা। তাহলে সেই মুহূর্তে এসে আপনি আর সেটাকে রিকভারি করতে পারছেন না, কারণ আপনার হাতে এটা বসে গেছে। তাই যারা শুরুতে আছেন এবং যারা ভুল ভাবে রিপ্রেজেন্ট করেছেন, সেগুলোকে আপনারা একটু চেক করে নিন। জাস্ট গে ঘে আমি বাজাচ্ছি, ধা দিন দিন ধা। আপনারা লক্ষ্য করুন বায়াটা আমি আমি কিভাবে প্লেস করছি। ধা দিন দিন ধা, ধা দিন। এখানে গমকের কাজ নিয়ে কিন্তু আমি আলোচনা করতে আসিনি। গমকের টিউটোরিয়াল কিন্তু আমি অনেকগুলো দিয়েছি। আমি জাস্ট আঙুলটা কিভাবে প্লেস করতে হয় সেটার ধারণা আপনাদের দিচ্ছি। ধা দিন দিন ধা, ধা দিন দিন ধা, না দিন দিন না, টিক টিক দিন দিন ধা, ধা দিন দিন ধা, ধা দিন দিন ধা। আরেক প্রকার বাজনা, এই একই বাজনা বাজছে। ধা দিন দিন ধা, ধা দিন দিন ধা, না দিন দিন না, টিক টিক দিন দিন ধা, ধা দিন দিন ধা, ধা দিন দিন ধা। কিছু লক্ষ্য করছেন কি কিছু ডিফারেন্স? এই ভুলটা শতকরা 60% অথবা 70% মানুষের মধ্যে এই ভুলটা আছে। কি ভুলটা হচ্ছে এখানে?
দুটো বাজনার মধ্যে তো ডিফারেন্সিয়েট করা উচিত আপনাদের হাতের ফিঙ্গারিং থেকে। দ্বিতীয়বার যে ফিঙ্গারিংটা আমি করলাম, সেই ফিঙ্গারিংটার মধ্যে বেশ কিছু সমস্যা রয়েছে। কিরকম সমস্যা? এই যে সবই আসছে, বায়ার গমকের কাজও আসছে, কিন্তু ভুলটা তাহলে কি? ভুলটা হলো এটাই যে টাইম ফ্যাক্টর একটা বিষয় রয়েছে। আপনি যখনই এই যে বাজিয়ে আঙুলগুলো ঢুকিয়ে নিচ্ছেন, এই ফিঙ্গার্স ভিতরে ঢুকিয়ে নিচ্ছেন, দ্যাট ইজ দ্য রং প্রসেস। এটা একটা খুব বড় ভুল। এই বাজিয়ে আঙুল ভিতরে ঢুকিয়ে নেওয়াটা কেন বড় ভুল? এবারে সায়েন্স নিয়ে আলোচনা করতে হবে। কেন? সায়েন্সটা কি বলছে? যখন কোন স্পিডে বলটা বাজাচ্ছেন, ধা দিন দিন ধা ধা দিন দিন ধা, কতবার ভিতরে ঢোকাবেন, কতবার বের করবেন, কতবার ভিতরে ঢোকাবেন, কতবার বের করবেন। টাইমটা একটা ফ্যাক্টর। ভিতরে ঢোকানো বেরোনো, এখানে একটা টাইমটা ফ্যাক্টর। কিছুটা টাইম তো আপনার বেরিয়ে যাচ্ছে। যখন ফার্স্ট বাজাবে তখন ঢোকানো বেরোনো অনেকটাই টাফ হয়ে যাবে, বিকজ আপনার হাতে তখন আর স্পিডটা আসবে না। তাহলে কি প্রসেস? তাহলে হলো বাইরে থেকে আঘাত করা। এই যে এই স্টাইলটা প্র্যাকটিস করুন। আমার আঙুল কিন্তু ভিতরে ঢুকছে না, তাহলে আমার সময়টাও বাঁচছে। আঙুলটা ভিতরে ঢুকিয়ে আর বেরোনো একটা যে সময়, এটাও বাঁচছে। আমি বাইরে থেকে স্ট্রোক করছি। বাইরে থেকে আপনি বাজাতে পারছেন। তাহলে একটি বড় ভুল যেটা আমরা আমাদের অজান্তে করে ফেলছি, এটাকে মাথায় রাখতে হবে। নাম্বার 2, বায়ার পজিশন। আপনি হাত কিভাবে রাখবেন, এখানে অনেক রকম ভুল আছে। বায়াতে আপনি তো হাত এরকম রাখছেন, আপনি বলবেন এই তো আমি যেমন হাত রাখে তেমন রেখেছি, তেমনই বাজাচ্ছেন গে 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 গে। তাহলে গে ঘেটা আমি কোথায় বাজাবো? এখানে একটা প্রশ্ন চিহ্ন আছে। এই যে বায়া, তবলার কিন্তু সব সমান। তবলা গাব যেমন আছে, তারপরে সুর, তারপরে কিনারা, সবগুলো কিন্তু ডায়ামিটার কম বেশি নেই, সব কিন্তু সমানে সমানে আছে। যেমন সুরের ভাগটা যেটা আছে সমান, গাবের ভাগটা সমান, কিনারার ভাগ সমান। বায়ার ক্ষেত্রে কিন্তু আলাদা। বায়ার ক্ষেত্রে কিনারাটা সমান, গাব সমান, বাট সুরের অংশটা কিন্তু কম বেশি আছে। গাবটা কিন্তু মাঝখানে নেই, যেটা তবলার আছে। তাহলে আমি কিভাবে বাজাবো, কোথায় বাজাবো, স্ট্রোক কোথায় করবে, গে ঘে স্ট্রোকটা আমি কোথায় করব, ধা দিন দিন দা স্ট্রোকটা আমি কোথায় করব? অনেকেই এই ভুলটা করেন। আমি সঠিকটা আগে বলে নিই। সঠিকটা হলো বায়ার যে বেশি অংশটা, যেদিকে দেখুন বেশি সুরের অংশটা, একদিকে কম সুরের অংশ আছে অল্প একটু, আর একদিকে দেখবেন বেশি সুরের অংশ আছে। তো বেশি যে সুরের অংশটা আছে, ভাগটা আছে, সেই ভাগটা আপনার দেহের দিকে থাকবে। আশা করি বোঝাতে পারলাম। বেশি অংশটা আপনার দেহের দিকে থাকবে, আর কম অংশটা বাইরের দিকে থাকবে, দূরের দিকে। এবং দূরের দিকে যে কম অংশটা রয়েছে, এই এতটুকু অংশ এখানে গে ঘে বাজবে। আশা করি বোঝাতে পারলাম। তাহলে হাতটা আমার এরকম প্লেস রাখতে হবে, এখানে গে ঘে বাজবে। আমরা অনেক সময় আমাদের নিজেদের অজান্তেই উল্টে যায়, এরকম উল্টে বাজাই আমরা। গাবটা কাছে চলে আসে আর সুরটা অনেক দূরে চলে যায়। দ্যাট ইজ দ্য রং থিং। এটা মাথায় রাখবেন। এখানে সাউন্ড কোয়ালিটি অনেক
চেঞ্জ হয়ে যায়। গমকের কাজও খুব একটা ভালো পাবেন না এখানে, উল্টে গেলে বায়াটা। তো এই দুটো ভাইটাল পয়েন্ট আমি আগে ডিসকাস করলাম। দেন অ্যানাদার পয়েন্ট, থার্ড পয়েন্ট, এটাও খুব ভাইটাল পয়েন্ট, তবলায় অঙ্গুলি প্রদর্শন। তবলায় অঙ্গুলি প্রদর্শন কি? বিভিন্ন ঘরানায় বিভিন্ন রকম অঙ্গুলি প্রদর্শন আছে, তাহলে সেটা কি ভুল? ভুল নয়, কোনোটাই ভুল নয়। কিন্তু আমি যেটা বলবো আপনাকে, সেটা কিন্তু সায়েন্টিফিক রিজন আছে, সায়েন্টিফিক রিজন আছে। তা বাজাচ্ছেন, দুটো তায়ের মধ্যে পার্থক্য দেখুন। তাহলে আমরা অজান্তেই কোনো তা বাজালাম, বাজিয়ে কিন্তু আঙুলটা আমার পড়ে থাকলো, এখানে পড়ে থাকলো, ফিক্সড হয়ে গেল। একটা সাউন্ড এলো, কিন্তু সাউন্ডের অসিলেশনটা আপনি পেলেন না। দেখুন দুটো সাউন্ডে কত পার্থক্য। প্রথমটা আমি চেপে বাজাচ্ছি, জাস্ট বাজিয়ে আঙুলটা ফেলে রাখছি, নট চাপা, আমি জাস্ট আঙুলটা বাজিয়ে ফেলে রাখছি। এবারে খুলে দিচ্ছি, দেখুন দুটো সাউন্ডের মধ্যে কত পার্থক্য। তাহলে আমাদের চেষ্টা করতে হবে কোনো তা বা তিন বাজিয়ে আঙুলটা তুলে নেওয়ার। এই যে স্ট্রোক করে যতবারই বাজাবেন ততবারই আঙুলটা তুলে নেবেন। যদি এখনো সমস্যা থাকে, এখনই বসে যান তবলা নিয়ে, এটাকে রিকভারি করার চেষ্টা করুন। এটা একটা খুব বড় ডিফেক্টের মধ্যে রয়েছে। এই মিস্টেক্সটাকে আগামী দিনে আর করবেন না, শুধরে ফেলুন। আরেকটি বিষয় যেটা হয়, অনেকে আঙুল এই ভিতরের দিকে, লিটল ফিঙ্গারটা ভিতরের দিকে ঢুকে থাকে, এরকম ভাবে মুড়ে বাজান অনেকে। এটা কিন্তু খুব পরবর্তীকালে সমস্যায় পড়ে যাবেন আপনারা, কারণ এখানে একটা ইনজুরি হওয়ার খুব চান্স থাকবে লিটল ফিঙ্গারটার। অনেকের আঙুল এরকম ভিতরে ঢুকে থাকে, এরকম সাইড হয়ে বাজান। তো এটা চেষ্টা করবেন যাতে না হয়, এটাকে শুধরে নেওয়ার চেষ্টা করবেন। আর আঙুলের ক্ষেত্রে বলবো, এটা তো অনেকে ছড়িয়ে যায় লিটল ফিঙ্গারটা। বড় বড় মানে বিখ্যাত স্টলওয়ার্স মানুষদের বাজনা হাতের ফিঙ্গার স্টাইল দেখলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন যে আঙুলগুলো কি সুন্দর পরিশীলিত ভাবে থাকে, আঙুলগুলো সুন্দর গোল হয়ে থাকে। সব আঙুল পাশাপাশি আছে, এরকম ছড়িয়ে যাচ্ছে না আমার আঙুলটা, কিন্তু এই ধাতে এরকম বাজাবার সাথে এই আঙুল দিয়ে ছড়িয়ে যাওয়া একটা ছন্দবদ্ধ ব্যাপার রয়েছে, সেটা কিন্তু দর্শকদের মনোরঞ্জন করে না। সবটাই দর্শনধারী একটা বিষয় রয়েছে। তো এইগুলোকে ফলো করতে হবে তবলার ক্ষেত্রে। আরো অনেক কিছু রয়েছে আমি যেগুলো নিয়ে আলোচনা করেছি আগে বেশ কয়েকবার, সেই প্রতিটি টিউটোরিয়ালই খুব পপুলার হয়ে গেছে, বহু মানুষের উপকারে এসেছে। তো আজ ভাবলাম যে আরো একটু কিছু ব্রিফলি আমি চেষ্টা করি আলোচনা করবার। নাম্বার 3 গেল, নাম্বার 4-এ আসবো কিন্তু একটা খুব মজার জিনিস। এটা কি বলুন তো? তবলার পাউডার। আমরা যে যথেচ্ছ তবলার পাউডার ইউজ করি, এই তবলার উপরে ব্যবহার করি, এটা কিন্তু আমাদের খুব একটা ভালো লক্ষণ নয়। তবলা একটু হাত ঘামছে,
সঙ্গে সঙ্গে এত তার পাউডার নিয়ে তবলার উপরে ঢেলে দিলাম, ঢেলে দিয়ে এরকম ঘষতে লাগলাম। আমি দেখাবার জন্য কিন্তু করলাম, আমি মোটেই এটা করি না, আমি জাস্ট আপনাদের এই ভুলটা দেখাবার জন্য করলাম এটা। কখনোই তবলায় এই গাবের ওপরে বা এখানে এখানে এই সারফেসের ওপরে পাউডার দিবেন না। পাউডার দিলে হয় কি, এই তবলারই যে সূক্ষ্ম সূক্ষ্ম এই গাবের মধ্যে যে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে, সেই ছিদ্রগুলো ফিল আপ হতে থাকে। যখন ঘামের সাথে কোনো ময়েশ্চারের সাথে এই পাউডারের এই পার্টিকেলসগুলো এই গাবের এই ভিতরে ভিতরে চলে যায়, গিয়ে এগুলো গাবের এই যে সুন্দর যে সাউন্ডটা সেটা কিন্তু ব্লক করে দেয়। তখন সাউন্ডের অনেক তারতম্য ঘটে যায়, খোলা হয় না সাউন্ডটা। তখন যে সুন্দর সাউন্ড, এই যে রেস, এই রেসটা থাকবে না, সুরের যে অনুরণন এটা থাকবে না। তাহলে এভাবে তো করবেন। তাহলে কিভাবে আমি তবলার পাউডার ইউজ করব? পাউডার নিন, হাতে নিন, হাতে ঘষে নিন, ঝেড়ে ফেলুন, পারলে একটা হাতে কোনো টাওয়াল বা কিছুতে মুছে নিন, নিয়ে এবার তবলা বাজান। তাহলে তবলাটাও ড্যামেজ হবে না। কারণ যখনই কোনো ঘামের সাথে এই যে পাউডারটা মিশে গেল এখানে, এখানে স্কিন, এই যে স্কিনটার ওপরেও কিন্তু অনেক ক্ষতি হতে পারে। তবলাটা বেশি দিন লাস্টিং করবে না, লংজিভিটিটাও কমে যাবে। তাহলে পাউডারের ইউজটাও কিন্তু আপনাকে সব সন্তর্পণে করতে হবে, ভেবেচিন্তে করতে হবে। এটি গেল আরেকটি ভাইটাল পয়েন্ট। আরেকটি ভাইটাল পয়েন্ট, লাস্ট অ্যান্ড ফাইনাল পয়েন্টস, টিপস, যেটা হলো হাতুড়ির ব্যবহার। হাতুড়ির ব্যবহার তো সবাই করি আমরা, কিন্তু এখানে আবার নতুন কি বিষয়? হ্যাঁ, নতুন আছে। হাতুড়ি নিয়ে আমরা প্রথমেই টার্গেট করি তবলাটাকে সুর মেলাবার জন্য, এই যে এখানে ঠাক 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 মারতে থাকি, মেরে মেরে টিউন করতে থাকি, টিউন করতে থাকি, তাই না? তো এটা রং প্রসেস। আগে দেখবেন যে কতটুকু আপনার সুরের ব্যালেন্স রয়েছে। ধরুন বি ফ্ল্যাট থেকে আপনি বিতে যাবেন, বা বি থেকে আপনি ন্যাচারাল সিতে আসবেন, বা ন্যাচারাল সি থেকে সি শার্পে যাবেন, বা সি শার্প থেকে ডিতে আসবেন, বা ডি থেকে ডি শার্প যাবেন, একটা করে পর্দা ধরুন একটু ডিফারেন্ট আছে, সামান্য সামান্য সুরের পার্থক্য আছে। সেখানে আপনি পাগড়িতে আস্তে করে আঘাত করে নিয়ে নিতে পারবেন, চলে আসবে। ধরুন এবারে বি ফ্ল্যাট থেকে আপনি সিতে যাবেন, দুটো পর্দা জাম্প করছে, বা সি থেকে আপনি ডিতে যাবেন বা ডি শার্পে যাবেন, দুটো পর্দা তিনটে পর্দা জাম্প করছে। তো সেই জায়গাটা থেকে তখন কিন্তু আপনি আর এই উপরে স্ট্রোক করবেন না। এতটা পর্দা আপনি এখানে মারতে মারতে হবে কি, তখন এটা করবেন না। তখন করবেন কি, এই গুলি, এতে গাঁটটাগুলো যেগুলো আছে এগুলোকে নামাবেন। যদি দেখছেন একটাতে হচ্ছে না, তখন দুটো তুলুন, তাও ঠিক আছে। তারপরে মেরে ব্যালেন্স করে নিয়ে দেখুন যে সুরটা আসছে কিনা। তাও যদি না আসে, তিনটে তুলতে পারেন, অথবা একটু নামিয়ে নিয়ে তখন দেখবেন এখানে সামনে একটু যদি উপরের দিকে পাগড়িতে মারেন, সঙ্গে সঙ্গে দেখবেন ব্যালেন্স হয়ে যাবে। এই 2 ঘাট 3 ঘাট আপনার কিন্তু স্কেল অটোমেটিক্যালি তখন নিয়ে নেবে তবলাতে। আরেকটি বিষয়, এই বড় মুখের তবলা আপনি যদি বলেন যে আমি ডি শার্পে বাজাবো, পারবেন কি? পারবেন না। খুব নাম করা কোনো যদি তবলার মিস্ত্রি হন, কারিগর হন, তবে এই বড় মুখের তবলার ডি শার্প ই তারা করে দেন। তো বেশিরভাগ ক্ষেত্রে গ্রামে গঞ্জে সম্ভব হয় না। ছোট মুখের তবলাতেই ই, এফ শার্প, এফ, এরকম তবলায় তারা তৈরি করে দেন ছোট মুখের তবলাতে। কিন্তু কলকাতার দিকে আছে বড় মুখের তবলা, অনেক উঁচু স্কেলে বাজে। আবার সেগুলো কিন্তু খুব রিস্ক আছে, কারণ ওগুলো বেশি বেশি দিন টেকসই হয় না, জাস্ট প্রোগ্রাম পারপাসে ওগুলো ইউজ হয়। তো আমাকে সব দিকটা দেখতে হবে, ইকোনমিক দিকটাও দেখতে হবে,
এখন তবলা চাইতে গেলে প্রচুর টাকার ব্যাপার আছে। বারবার যদি আমাদের ফেটে যায়, তবলাটা ফেঁসে যায়, তাহলে তো আমাদের সত্যি সত্যি ফাইন্যান্সিয়ালি আমরা অতটা আমরা করতে পারবো না। সেই জন্য আমাদের একটা মাঝামাঝি কিছু একটা করতে হবে। আমি আগেও বলেছি যে তবলা যে ছাউনিটা, যেটা রিয়াজের তবলা, এটা কিন্তু 6.5 ইঞ্চি অথবা 7 ইঞ্চি মুখ নিয়ে রিয়াজ করবেন, নাহলে হাতের ব্যালেন্স হবে না, হাতের ওজন তৈরি হবে না, হাতের স্পিড গেইন করবে না। বড় মুখের তবলা সবসময় রিয়াজ। তো এটার ক্ষেত্রে গেল, এই হলো আমাদের হাতুড়ির ব্যবহার। তো আশা করি এই 5টি পয়েন্ট আপনাদের অনেক 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 হেল্প করবে, অনেক এগিয়ে দেবে আপনাদেরকে, এগুলো যদি মাথায় রাখেন। কারণ গুরুদের সময় নেই, যারা অনেক ব্যস্ত মানুষ, তাদের সময় নেই আপনার দিকে তাকাবার, বা অনেকে হয়তো জানলেও বলতে চান না, এটাও বিষয় রয়েছে। তো আজ ছিল এই পর্ব, জ্ঞানদায়ক পর্ব, যেগুলি আপনাদের হয়তো কোনোদিন কাজে আসতেও পারে। ভুল ভ্রান্তি বললে মার্জনা করবেন। আর এখনো যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে বেল আইকনটি প্রেস করুন। তাহলে প্রতিদিনের টিউটোরিয়াল ইউটিউব থেকেই আপনার কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, আগামীকাল আবার দেখা হচ্ছে সন্ধ্যে 6টা থেকে 7টা। বাই।